আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে 5টি গুরুত্বপূর্ণ অঙ্গরাষ্ট্রের জরিপে জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এগুলো হচ্ছে মিশিগান, অ্যারিজোনা, নেভাদা, জর্জিয়া ও পেনসিলভানিয়া। এসব অঙ্গরাষ্ট্র সুইং স্টেট হিসেবে পরিচিত, কারণ এখানে কোনো একক দলের আধিপত্য নেই। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপ অনুযায়ী এসব স্টেটে জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেশি। তরুণ ও অশ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন হারিয়েছেন বাইডেন। দেশের অর্থনীতি ও গাজা পরিস্থিতি নিয়ে বাইডেনের অবস্থান নিয়ে অনেক ভোটার তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে 6টি সুইং স্টেটের 5টিতেই ট্রাম্প এগিয়ে আছেন। বাইডেন কেবল নিবন্ধিত ভোটারদের মধ্যে উইসকনসিন অঙ্গরাষ্ট্রে এগিয়ে আছেন। দোদুল্যমান ভোটারদের ভেতর দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার আভাস পাওয়া গেছে। এক্ষেত্রেও 5টি অঙ্গরাষ্ট্রে এগিয়ে আছেন ট্রাম্প। বাইডেন এগিয়ে আছেন মিশিগানে। অন্যদিকে উইসকনসিন ও পেনসিলভানিয়ায় সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছেন। এর আগে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এই 6টি অঙ্গরাষ্ট্রেই জিতেছিলেন। এর আগে গত নভেম্বর মাসে টাইমস ও সিয়েনা কলেজের জরিপে একই রকম ফলাফল পাওয়া গিয়েছিল। এরপর অবশ্য মার্কিন রাজনীতির দৃশ্যপটে অনেক পরিবর্তন এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ম্যানহাটনে ফৌজদারি মামলার বিচার শুরু হয়েছে। বাইডেনের প্রচার উপলক্ষে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। এসব ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাষ্ট্রে ভোটারদের মন জয় করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাইডেন। তবে এই ধরনের পদক্ষেপে বাইডেনের উন্নতি বা ট্রাম্পের বড় ধরনের ক্ষতির কোনো বিষয়ে জরিপে উঠে আসেনি। এর পরিবর্তে মানুষের জীবনযাত্রার ব্যয়, অভিবাসন, গাজায় ইসরায়েলের হামলা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বিষয়টি জরিপে বেশি প্রতিফলিত হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় 70% ভোটার বলেছেন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনের হয়ে লড়াই করতে চায় তবে তার জন্য রাশিয়া প্রস্তুত আছে। রাশিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার এই কথা বলেছেন। ল্যাভরভকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA বলেছে, এটা তাদের অধিকার। তারা যদি যুদ্ধক্ষেত্রে আসতে চায় তবে যুদ্ধক্ষেত্রেই দেখা হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি বলেছেন, এক পর্যায়ে পশ্চিমা সেনাদের ইউক্রেনের হয়ে লড়াই করার সম্ভাবনা তিনি উড়িয়ে দেন না। তার এই মন্তব্যের পর থেকেই রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই নিয়ে সতর্ক করে যাচ্ছে। গত সপ্তাহে ক্রেমলিন বলেছে, ইউক্রেনে ন্যাটো সেনা পাঠালে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই পরিস্থিতির সৃষ্টি হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। ল্যাভরভ 2 দশক ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাশিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় অনুমোদন পেতে পার্লামেন্টে শুনানির সময় এই মন্তব্য করেন। এদিকে খার্কিভ অঞ্চলের সীমান্ত শহর ভোপচান্স্কে রুশ সেনারা প্রবেশ করেছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেন বলেছে, সেখানে তুমুল লড়াই চলছে। গত শুক্রবার রাশিয়ার বাহিনী খার্কিভের সীমান্তে আকস্মিক স্থল হামলা চালানোর পর সেখানে যুদ্ধের তীব্রতা বেড়েছে। এখন পর্যন্ত প্রায় 9টি গ্রাম তারা দখল করেছে। 2022 সালের ফেব্রুয়ারির পর শুক্রবারের হামলাটি ছিল একটি বড় স্থল হামলা। ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, সর্বশেষ হামলায় প্রায় 5 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিয়েভ স্বীকার করেছে যে রুশ বাহিনী কৌশলগত সাফল্য পাচ্ছে। তবে এক বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, ওই অঞ্চলে একদিনে রাশিয়া শতাধিক সেনা হারিয়েছে। রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে তারা। কয়েকদিনের বিরতির পর আবার গাজা উপত্যকায় সংঘবদ্ধ প্রতিরোধ মুক্তিকামী সংগঠনগুলো নতুন করে গাজার বিভিন্ন এলাকায় দখলদার সেনাদের ওপর হামলা শুরু করেছেন যোদ্ধারা। উত্তর গাজার জাবালিয়া, আল জায়তুন, বেইতে লাহিয়ার মতো এলাকাগুলোতে গত 2 দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি রাফা শহরে প্রবেশ করা সেনাদের ওপরেও হামলা অব্যাহত রয়েছে, যার ফলে গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। সোমবার গাজা যুদ্ধের 220তম দিনে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক ও ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এছাড়াও অন্য প্রতিরোধ সংগঠনগুলো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আল কাসাম এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা রাফা শহরের পূর্ব দিকের জর্জ স্ট্রিটে দখলদার সেনাদের সাথে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়েছে সোমবার।
এ সময় যোদ্ধারা আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে ইসরায়েলি বাহিনীর একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে। একই এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে লক্ষ্য করে গোলা ছোড়া হয়েছে। এর কিছুক্ষণ পর আরও একটি ট্রুপ ক্যারিয়ারের ওপর আল ইয়াসিন রকেট ছোড়া হয়। এদিন রাফা শহরে লড়াইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে আল ইয়াসিন রকেট দিয়ে একটি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ারে হামলার দৃশ্য রয়েছে। রকেটের আঘাতে ট্রুপ ক্যারিয়ারটি মুহূর্তেই অগ্নিকুণ্ডে পরিণত হয়। সোমবার রাফা শহরের পূর্ব দিকের আল সালাম এলাকাতেও একটি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ারে হামলা করা হয়েছে। এছাড়া সুয়াত বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে একটি D9 মিলিটারি বুলডোজার। রাফায় অগ্রসরমান ইসরায়েলি সেনাদের ওপর মর্টার শেলের হামলা চালিয়েছে যোদ্ধারা। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকার কয়েকটি সড়কে এদিন দখলদার বাহিনীর ওপর হামলা করেছে আল কাসাম ব্রিগেডস। ক্যাম্পের স্কুলের পেছনে একটি মার্কাভা ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন রকেটের সাহায্যে হামলা করেছে একদল যোদ্ধা। রিয়াদ আল সালেহিন মসজিদের কাছেও একটি মার্কাভা ট্যাঙ্কে টার্গেট বানানো হয়েছে। একই এলাকায় আরও অন্তত 7টি ট্যাঙ্কের ওপর হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনটি। এর মধ্যে একটি ট্যাঙ্কের ওপর ড্রোন থেকে ফেলা হয়েছে বোমা। জাবালিয়া ক্যাম্প এলাকায় সারায়া আল কুচ ব্রিগেডসের সাথে মিলে ইসরায়েলি বাহিনীর ওপর একটি যৌথ অপারেশন চালিয়েছে আল কাসাম। উভয় গ্রুপ একযোগে মর্টার শেল ছুড়েছে সেনাদের অবস্থান ও যানবাহন লক্ষ্য করে। এছাড়া এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাসের স্নাইপার ইউনিট। সব মিলে সোমবার জাবালিয়া ক্যাম্প ও রাফা শহরে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দখলদার সেনারা। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় তাদের অনেকগুলো ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হবার পাশাপাশি কিছু সেনা আহত ও নিহত হয়েছে বলে দাবি করেছে আল কাসাম ব্রিগেডস। গাজা উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুচ ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা সোমবার উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। জাবালিয়ার পূর্ব দিকে আল হাদ্দাদ স্ট্রিটে আরপিজি শেল দিয়ে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে যোদ্ধারা। এছাড়া আবু জায়তুন স্কুলের কাছে সেনা ও সামরিক যানবাহনের ওপর মর্টার হামলা চালানো হয়েছে। একই এলাকায় দখলদার সেনাদের সাথে মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হয়েছে যোদ্ধাদের একটি গ্রুপ। এ সময় দীর্ঘক্ষণ গোলা বিনিময় হয়েছে দুই পক্ষের। জাবালিয়ার পূর্ব দিকের নোফল স্ট্রিটে একটি ইসরায়েলি সাজোয়া যানের ওপর আরপিজি শেল দিয়ে হামলা করা হয়েছে। এছাড়া আবু জায়তুন এলাকায় সোমবার ভোরে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে আল কুচ ব্রিগেডসের স্নাইপার ইউনিট। কয়েকটি পয়েন্টে সেনাদের ওপর মর্টার হামলা করা হয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ওপরেও বেশ কিছু হামলা চালিয়েছে আল কুচ ব্রিগেডস। রাফার জর্জ স্ট্রিটে তারা 2 দফা মর্টার হামলা চালিয়েছে। আল সালাম এলাকার কবরস্থানের কাছে ইহুদিবাদীদের ট্রুপ ক্যারিয়ার উড়িয়ে দিয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে। আল জায়তুন জুহুর আল দিক এলাকাতেও দখলদারদের ওপর হামলা হয়েছে। লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ সোমবার উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 7 দফা হামলা চালিয়েছে। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় সেক্টর থেকে 4 দফা এবং পশ্চিমাঞ্চলীয় সেক্টর থেকে 3 দফা হামলা চালানো হয়েছে। সকাল 6:20 দিনের প্রথম হামলাটি চালানো হয় বেইত আল হিলাল এলাকায় নতুন স্থাপিত ইসরায়েলি বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে। আত্মঘাতী ড্রোনের সাহায্যে চালানো ওই হামলায় বেশ কিছু ইসরায়েলি সেনা আহত ও নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সকাল 10:30টার দিকে ইফতা মিলিটারি ব্যারাক লক্ষ্য করে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। এরপর বিকেল পর্যন্ত দফায় দফায় চলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে। এদিন হিজবুল্লাহর হামলায় 4 সেনা আহত হবার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ জানিয়েছে, 2টি গাইডেড মিসাইল হামলায় ওই সেনারা আহত হয়েছে। গাজার যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে সোমবার চাকরি ছেড়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা। হ্যারিসন মান নামের ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন। পদত্যাগপত্রে তিনি বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অগ্রহণযোগ্য সমর্থন লাখো লাখো নির্দোষ ফিলিস্তিনিকে হত্যা ও অনাহারে রাখার শক্তি জুগিয়েছে। তিনি বিষয়টির জন্য লজ্জা ও অপরাধ বোধে ভুগছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মুখপাত্র হালা হারিদ পদত্যাগ করেছেন গাজা যুদ্ধনীতির বিরোধিতা করে। তারও আগে আনালেনা শেলিন ও জশ পল নামের আরও 2জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছে জো বাইডেন প্রশাসনের ইসরায়েল নীতির সমালোচনা করে। তারা উভয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হবার পর থেকেই ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন ও অস্ত্র সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধে এখন পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী দেশটির সামরিক বাহিনী।
এদিকে রাফা শহরে হামলা চালিয়ে হামাসকে নির্মূল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই সঙ্গে রাফায় আক্রমণ অরাজকতা উস্কে দেবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের চেয়ে বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে এমন বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেছেন ব্লিংকেন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাফা শহরের ওপর ইসরায়েলের সর্বাত্মক আক্রমণ হামাসকে নির্মূল না করে বরং অরাজকতা উস্কে দেবে। গাজা উপত্যকায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সদস্য রাশিদা তালিব। একই সাথে ইসরায়েলি গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান তিনি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্য বলেছেন, ইসরায়েলকে সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়ে আমার সহকর্মীরা এই নৃশংসতায় সম্মতি দিয়েছেন এবং আমাদের দেশও সক্রিয়ভাবে এই গণহত্যায় অংশ নিচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলের বর্ণবাদী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধেরও দাবি জানান ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন এমপি। পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছেন দ্রুত যুদ্ধবিরতি চুক্তি করে হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করার ব্যবস্থা করতে। বিবৃতিতে গাজায় গণহত্যার জন্য দায়ী নেতানিয়াহু সহ অন্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আহ্বান জানিয়েছেন রাশিদা তালিব। যুক্তরাষ্ট্র কংগ্রেসের ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নারী এমপি মিশিগান অঙ্গরাষ্ট্র থেকে নির্বাচিত হবার পর থেকেই মাতৃভূমির অধিকার রক্ষায় এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। এই অবস্থানের জন্য ইসরায়েলপন্থী ও ইহুদিবাদীদের অনেক আক্রমণের শিকারও হয়েছেন তিনি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।